প্রথম যখন আমি পাই, অ্যালগরিদম শব্দটা যখন আমার কাছে আসে, তখন আমার কাছে মনে হইতো যে এটা কিছু একটা, মানে অ্যালগরিদম শব্দটা। তো যখন এরকম হয়েছে যে ধরো আমরা যে কোনো সমস্যা যখন সমাধান করতে যাই, একটা ধাপে ধাপে কোনো একটা সমস্যা সমাধান করি। এটা যদি ধরো যে কোনো আমাদের বাস্তব জীবনে কোনো সমস্যা যদি এরকম দেখি, ধরো এই খাওয়া দাওয়া একটা সমস্যা। তো এই সমস্যাটাতে আমি এখন ধরো রাতের খাবার খাবো, তাইলে কি করব? প্রথমে আমি আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো যে আমি রাতের খাবার খাবো। তাইলে এইটা এটা এটা একটা প্রবলেম। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে কি করতে হইব আমার, মানে রান্না বান্না ধরো আগে থেকেই করা আছে, তো আমি জাস্ট খাবো এটা। তো প্লেটে নিতে হইব, ওই জন্য কি করতে হইব? প্রথমে উঠা প্লেটের কাছে যাইতে হইব। তারপরে প্লেট নিয়া ধুইতে হইব। ধুইয়া তারপরে এটার মধ্যে ভাত তরকারি নিতে হইব। তারপরে মানে বসতে হইব, তারপরে খাইতে হইব। যে এই যে একটা জিনিস, এটারে কিন্তু এর মধ্যে এই যে ভাত তরকারি নিতে হইব, এখানে কিন্তু আমি আবার সামারাইজ করে ফেলছি। তো দেখা গেছে ওই ভাত তরকারি নেওয়াটা আরেকটা সমস্যা। তো ওইটা নেওয়ার জন্য কি করতে হইব? তরকারি নেওয়ার জন্য কি করতে হইব? তো এগুলো হচ্ছে মানে ছোট ছোট সমস্যা। এই একটা জিনিস চিন্তা করো প্রোগ্রামিং এর মধ্যে, যে কোনো একটা ধাপ মিস হইলে পুরো প্রোগ্রামটাই রান করবে না, একদম শেষ। তাহলে মানে একটা জিনিস কি করা যায়, অসীম মানে ধাপের কথা বলা যায়। তো অ্যালগোরিদম শব্দটা যখন চিন্তা করলাম যে এটা হচ্ছে, ধরো আমরা পিকনিকে যাব। তো পিকনিকে যাব, এটা একটা সমস্যা, যদিও আনন্দের জিনিস, কিন্তু পিকনিকটা সাকসেসফুল করতে গেলে আমাদের কি করতে হইব? সাকসেসফুল যেহেতু করতে হবে, তাইলে এটা যাতে প্রবলেমেটিক না হয়ে যায়, এই জন্য আমরা কি করতে হইব? আমরা ধরো একটা সিদ্ধান্ত নিলাম, এখন মিটিং বসবো, কি করব না করব এগুলা সব খসড়া করব। এই যে লিখে তার একটা মানে একটা জিনিস সমস্যা সমাধানের দিকে যাওয়া, এই জিনিসটাই আসলে অ্যালগোরিদম। মানে কত কিছুই করি, যে তোমাদের যখন মডেল টেস্টের ডিজাইন করি, যে আমি কয় তারিখে কোন পরীক্ষা নিব, কোন দিন ক্লাস দিব, এই সমস্ত জিনিস যে খরচাটা করি, এগুলাই আসলে অ্যালগোরিদম। তবে এখানে একটু আছে যে সসীম সংখ্যক ধাপে হইতে হবে। আচ্ছা, আমরা শুরু করে দেই। উম শুরু করে দেই। অ্যালগোরিদম এটা লিখে ফেলো। শুধু হলুদ অংশটা লেখো। যে কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে অ্যালগরিদম বলে। এই জায়গার মধ্যে যুক্তিসম্মত আর ধাপে ধাপে লেখা শেষ হইলে বইল। তার শেষ হয়েছে লেখা। শেষ হয়েছে? আচ্ছা, ফাইন। জি স্যার। এখন আমরা একটু সামনে যাই। অ্যালগরিদম তৈরির শর্ত বা নিয়ম, এখানে কয়েকটা আছে মাত্র, এটা লিখে ফেলো।
যে অ্যালগরিদমটি সহজবুদ্ধ হতে হবে, দুই, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়, সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হতে হবে, অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। শর্তগুলা: সহজবুদ্ধ হতে হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, সহজবুদ্ধ হইলে তো অবশ্যই স্পষ্ট হইতে হইব, তারপরে হচ্ছে এই সসীম সংখ্যক ধাপ থাকতে হইব, মানে খাইতে গিয়া অতগুলা ধাপ আনলে তো বিপজ্জনক, এই জন্যে মানে সসীম সংখ্যক, অসীম ধাপ করা যাবে না, অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। তাহলে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করব আমরা, ওইটার জন্য আবার মানে এই একই ধরনের সমস্যার সমাধান করতে গেলে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে এই সমস্যাটা সমাধান করা যাইব, মানে একই ধরনের সমস্যা যদি আরেকজনে ফেস করে তাহলে এই একই অ্যালগরিদম দিয়া করা যাবে। লিখে ফেলছো? তাইলে সহজবুদ্ধ, স্পষ্ট, সসীম সংখ্যক ধাপ, আর ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী, চারটা শর্ত। লেখে লেখে। আচ্ছা, শেষ নেই আকাশ? হ্যাঁ স্যার, শেষ। ওকে। অ্যালগরিদমের সুবিধা এটা, এই শুধু লাইনটা লেখা, ইয়া হোমওয়ার্ক লিখে রাখো যে অ্যালগরিদমের সুবিধা, এটা বই থেকে লিখবা, জাস্ট উপরের লাইনটা লিখো অ্যালগরিদমের সুবিধা, এটা পড়তে হইবে আর কি, হোমওয়ার্ক লিখে রাখো পাশে, তুমি বাসায় এটা লিখবা, যে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়, জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। তো ওইটা হচ্ছে যদি পিকনিকেই আমরা সমস্যাটা ধরি তাইলে সহজে বোঝা যায় যে কেমন, মানে রাস্তার মধ্যে কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, কোথায় কোথায় বিরতি নিব, কোন জায়গায় মানে কোথায় গিয়ে প্রথম নামবো, তারপরে ওইখানে কি কি মানে আইটেম খাওয়া দাওয়া হবে এবং কি ধরনের খেলাধুলা হবে, এই সমস্ত আগেই যদি আমরা কাজটা করে ফেলি তাইলে পিকনিক সাকসেসফুল। তো মানে লিখিত একটা জিনিস থাকলে ভালো। তো কি দিলাম, অ্যালগোরিদমের সুবিধা এটা, হোমওয়ার্ক লিখবা। আহ ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র, এটা লেখো এ পর্যন্ত। ফ্লো চার্ট দুই প্রকার, প্রোগ্রাম ফ্লো চার্ট আর সিস্টেম ফ্লো চার্ট। আমরা যে কাজটা করব এটা আসলে প্রোগ্রাম ফ্লো চার্ট নিয়ে আমরা বেশি কাজ করি। ফ্লো চার্ট দুই প্রকার, প্রোগ্রাম ফ্লো চার্ট, সিস্টেম ফ্লো চার্ট।
শেষ নেই। স্যার শেষ লেখা। সামনে যাই। এই ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা সুবিধা, হোমওয়ার্ক। ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা সুবিধা, হোমওয়ার্ক। এতটুকু লিখে রাখো। ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা সুবিধা, হোমওয়ার্ক, এটা বই থেকে লিখবা। সিস্টেম ফ্লোচার্ট, আর একটা হচ্ছে কি প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট। আমরা দেখি কোথায় সিস্টেম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্টটার লেখো, ডেফিনিশন সিস্টেম ফ্লোচার্ট। এখন আমরা যেই করতেছি, মানে একটা পিসির মধ্যে কাজ করতেছি, এটা একটা সিস্টেম। তাহলে আমরা মানে একটা কম্পিউটারের মধ্যে কি দেই, মানে প্রথমে ইনপুট দেই। ইনপুট দিলে প্রসেসরে গিয়া এটা প্রক্রিয়াকরণ হয়, তারপরে এক জায়গার মধ্যে সংরক্ষণ করে, তারপরে বলি যে আমাদেরকে রেজাল্টটা দিয়ে দেন। তাহলে হুম। জিনিসটা, এইটার মধ্যে যে সংজ্ঞাটা আছে দেখো, উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, স্মৃতিতে সংরক্ষণ, আর ফলাফল প্রদর্শন। তাহলে এই যে এইটা হচ্ছে কি ইনপুট, আর প্রক্রিয়াকরণ মানে হচ্ছে প্রসেসিং, প্রসেসিং, আর এটা হচ্ছে কি স্টোর করা, আর ফলাফল প্রদর্শন হচ্ছে কি আউটপুট। তাহলে সিস্টেম ফ্লোচার্টের মধ্যে এই চারটা কিওয়ার্ড। সিস্টেম ফ্লোচার্টে উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, স্মৃতিতে সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের প্রবাহ দেখানো হয়। শুধু এতটুকু লিখলে হইবে। এটা সহজে কম্পিউটারের মধ্যে বোঝা যায়। কম্পিউটারের মধ্যে আমরা ইনপুট দেই, ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু আউটপুট দেয় না, এটা প্রসেসিং হয়। প্রসেসিং হয়ে কোথাও এক জায়গায় আমাদের স্টোর হয়, তারপরে এটা মনিটরে দেখায়। শেষ। এই জিনিসটা আরেকটু সামনে গেলে আমাদের অনেক ক্লিয়ার হবে। শেষ হইলো বইলো। শেষ স্যার। ওকে। এই যে চিহ্নগুলা আছে, এগুলা এই সিস্টেম ফ্লোচার্টে ব্যবহৃত হয়। তো এগুলা এমসিকিউর মধ্যে থাকতে থাকতে পারে। তাহলে তোমরা এই চারটা করে ফেলবা, মানে বই থেকে এমসিকিউর জন্য, জাস্ট এমসিকিউর জন্য এগুলো করবে। এটা সিস্টেম ফ্লোচার্টের ক্ষেত্রে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে গিয়ে দেখবো যে এই চিত্রগুলাই আসলে অনেকটা মানে একই রকম আর কি। এই দেখো পাঞ্চ কার্ড, তার মানে এটা হচ্ছে ওই অনেক সময় আহ দেখা গেছে যে এখন যে মেট্রো রেলে ঢোকার জন্য এত পাঞ্চ কার্ড দিতে হয় কোথাও, উম, মানে প্রবেশ করার জন্য। তারপরে ধরো টাকা টোকা তোলার জন্য পাঞ্চ কার্ড দিতে হয়, এরকম হইতে পারে। তো ওইগুলোর মধ্যে এই ধরনের সিম্বল টিম্বল থাকতে পারে আর কি। তো যাই হোক, আমরা একটু সামনে যাই। প্রোগ্রাম ফ্লোচার্ট, এটা লেখো। স্যার একটু আগে যে ওই যে কার্ড দেখাইলেন ওটা কি স্যার? ওই ওই জিনিসটার নাম পাঞ্চ কার্ড নাকি ওই এইটা শেপের নাম এই পাঞ্চ কার্ড? এই শেপ যদি দেখায় তাহলে এটা বুঝতে হবে পাঞ্চ কার্ড। আর এই যে এটা আয়তক্ষেত্র না, যদি আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ। দেয় তাহলে এটা প্রক্রিয়াকরণ বুঝাইবো। আর এই সামান্তরিকের মধ্যে, এই সামান্তরিক দিয়া বুঝাইবো হয় ইনপুট গ্রহণ, ইনপুট অথবা আউটপুট। ঠিক আছে। তো এগুলার সাথে একটু হুম। প্রোগ্রাম ফ্লোচার্টের একটু মিল আছে। তো এটার মধ্যে হচ্ছে এই যে রম্বস একটা, এই রম্বসটা হচ্ছে তোমার আম, যদি প্রোগ্রাম স্যার। ফ্লোচার্টের মধ্যে যাই তাহলে এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণ আর কি, হ্যাঁ না না, এরকম আর কি। হুম। তাহলে এই জায়গার মধ্যে এই মানে সিস্টেম ফ্লোচার্টের মধ্যে এটা হচ্ছে সাজানো, সর্টিং। তো এগুলা এত বেশি আসে বুঝছি না, স্যার। তারপরেও একটু দেখে রাখবা আর কি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ,
সৃজনশীলের জন্য হুম। আমরা সামনে যাচ্ছি। প্রোগ্রাম ফ্লো চার্ট লেখো। প্রোগ্রাম ফ্লো চার্টে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ চিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়, এতটুকু লিখলে হবে। প্রোগ্রাম ফ্লো চার্টে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ চিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়। শেষ। এই দেখো, এইগুলা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইগুলা একটু গুরুত্বপূর্ণ। যে একটা, আমি ধরো এরকম করলাম যে প্রথম ধাপে এখানে একটা জিনিস এসে, ধরো আমি দুইটা সংখ্যা যোগ করতাম। যোগ করার একটা সমস্যা, ধরো দুইটা সংখ্যা আমি যোগ করতাম। এখন প্রথমত আমার আমার একটু রেডি হইতে হবে, যোগ করার জন্য একটু মাথাটা রেডি করতে হবে। তার মানে কি, আমার এই জিনিসটা শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। তাইলে এইগুলা লিখবা না, একটু একটু পরে আমরা এই জিনিসটা বুঝবো। স্টেপ ওয়ানে আমরা শুরু করলাম। এখন স্টেপ টুতে আমরা কি করব, যে ইনপুট নিয়ে নেই। দুইটা সংখ্যা কি করব, ইনপুট টু নাম্বারস। যুক্ত। হ্যাঁ, দুইটা নাম্বার নেব। ঠিক আছে, দুইটা নাম্বার নেব। স্টেপ থ্রিতে গিয়ে আমরা কি করব, এটা প্রসেস করব। প্রসেস করব, প্রসেসিং। এই প্রসেসিংটা কি, যে টু, দুইটা সংখ্যা কি করব, প্রসেসিংটা কি অ্যাড করব। দুইটা নাম্বার আমরা যোগ করব। স্টেপ ফোরে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা ফলাফল প্রদর্শন করব, মানে বলবো যে প্রিন্ট করো। ঠিক আছে। আর স্টেপ ফাইভে গিয়ে বলবো যে আহ শেষ, শেষ করো। ঠিক আছে। তো এখন দেখো, আমরা এরকম বলে গেলাম। এই জিনিসগুলো একজনে চিন্তা করলো যে আমার ধরো এইগুলা হাতের লেখা আমার এত ভালো না, প্রোগ্রামারের হাতের লেখা এত সুন্দরও থাকে না। তো তারা চিন্তা করলো যে আমি এই চিত্র দিয়ে বুঝাই দিই, যে আচ্ছা ঠিক আছে, বসছে, ঠিক আছে, ওকে। তারপরে চিন্তা করলো যে আচ্ছা, আহ ধরো আন্তাজি মান্তাজি কিছু শেপ দিতেছে। তো সে চিন্তা করলো এই যে তেরা শেপ আছে না, এটা দিয়া ইনপুট বুঝাইবো আর কি। তো পরে চিন্তা করলো যে আচ্ছা, এই যে বাঁকা তেরা, এটা দিয়া তো ইনপুট বুঝাইবো। তাইলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই প্রসেস যেটা আছে এটা একটা আয়তক্ষেত্র মতো দিয়ে ফেলি। ধরো দিয়ে ফেললো, যার যার ইচ্ছা একটা একটা দিয়ে দিল আর কি। কিন্তু এইভাবে কিন্তু দেওয়া যাবে না, একটা ইন্টারন্যাশনাল ইয়া থাকতে হবে, আর নাহলে সবাই বুঝতো না। ঠিক আছে। তো আমি ধরো আমার মতো কইরা চিন্তা করলাম যে আমি নিজে দেই। আমি শুধু আমি বুঝবো, মানুষের বুঝার দরকার নেই। তারপরে স্টেপ যেটা ফোর আছে সেটার মধ্যে গিয়ে চিন্তা করলাম যে আচ্ছা, এই যে ইনপুটের জন্য আমি একটা সামান্তরিক দিছি, তাইলে এই আউটপুটে একটা সামান্তরিক দেই, এরকম চিন্তা করলাম। ঠিক আছে, দিলাম। এরপরে চিন্তা করলাম আচ্ছা, শুরু যেহেতু এই ওভাল দিয়ে করছি, ডিম দিয়ে করছি, তাহলে ডিম দিয়ে কি হোক, শেষ হোক। ঠিক আছে। তো এই এই যে একটা কাজ করলাম, এইখানে লেখালেখি আর এইখানে কি শেপ দিয়ে কাজ করছি, এটা হচ্ছে অ্যালগোরিদম আর এটা হচ্ছে কি ফ্লো চার্ট। এখন কথা হচ্ছে যে আমি আন্দাজে মতো দিলে হইতো না, আমার যে কাজটা করতে হইব, এই শেপ গুলা মানে ডিফাইন থাকতে হবে, ইন্টারন্যাশনালি রিকগনাইজ থাকতে হবে। এই জন্য প্রোগ্রামাররা যে কাজ করছে, কতগুলা শেপ আনছে। দেখো, একটু আগে আমি ডিমের কথা বলছি, যে শুরু শেষ কি দিয়া, এই ওভাল শেপ দিয়া, ওভাল ডিম শেপ। আর ডিসিশন, এটা কি হ্যাঁ হবে না না হবে, ইয়েস নো। ঠিক আছে। এই 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 জিনিসটা হয় কি, রম্বস দিয়া। তারপরে ইনপুট আউটপুট কি দিয়া যেন, সামান্তরিক। প্রসেসিং, প্রসেসিং হয় আয়তক্ষেত্র দিয়া। আর এটা একটা, দেখো একটা ট্রের মতো লাগে। ট্রের মতো লাগে না, সন্ধ্যার সময় চাটা দেয়, এরকম লাগে কিনা? তাহলে এটা কি প্রিডিফাইন্ড জি। প্রসেস। আচ্ছা। আর এই আমরা দেখছো যে ইয়ার মধ্যে, আমি জানি না কিভাবে এটা মানে সম্ভব হইলো,
আমরা যখন ইংলিশের মধ্যে কানেক্টরের মধ্যে কিন্তু আমরা গুল দেই, মনে আছে? কানেক্টর যখন আটকাই জি তখন স্যার। গুল দেই। তাইলে এটা এই প্রোগ্রামিং এর মধ্যেও কানেক্টরের মধ্যে গুল দেয়। আচ্ছা। আর এই সবশেষ যেটা, এটার মধ্যে কি জানি কমেন্ট টমেন্ট লেখে আর কি, শর্ট নোট লেখে এটাতে। ঠিক আছে, এটাতে নোট লেখে। এখন এখানে যে বইয়ে লিখছে শর্ট নোট বানানো হয়েছে না। তো যাই হোক, ডিরেকশন অফ ফ্লো, এইগুলা কোন দিকে যাচ্ছে একটু পরে আমরা এগুলা দেখে ফেলবো। তবে এখানে সবগুলাই ইম্পর্টেন্ট। যেমন ধরো, আমরা চিন্তা করলাম যে আহ ধরো আহ খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করব, এটা একটা প্রবলেম। তো খিচুড়ি রান্না করার প্রবলেম যদি আমরা সলভ করতে যাই, তাহলে কি করব? প্রথমে প্রথমে আমরা স্টার্ট করে দিব যে এই সমস্যার সমাধান করার জন্য আমরা স্টার্ট করে দেব। ঠিক আছে। এরপরে ধরো আমরা আহ আমাদের কিছু প্রি প্রসেস কিছু জিনিস থাকবে, যে আগে থেকেই ধরো এই মরিচ বাটা, হলুদ বাটা বা গুঁড়া টুড়া এগুলা করা আছে। প্রি প্রসেস, প্রি ডিফাইন যেগুলা, ধরো এগুলো আগে থেকেই করা আছে। এটার মধ্যে কি কি থাকতে পারে রে? হলুদ, মরিচ, এগুলা, হ্যাঁ। তারপরে আমরা কি জি করলাম? স্যার। ইনপুট হিসাবে আমরা কতগুলা কি নিলাম? ইনপুট হিসাবে ধরো চাল আর ডাল নিলাম। চাল আর হচ্ছে কি, ডাল। এগুলা পরীক্ষার কিছুই আসবে না, জাস্ট আমরা এখন খিচুড়ি খাবো এই জন্য এই কাজ করছি। তাইলে ইনপুট নেওয়ার জন্য আমি কিসের ভিতরে দিছি? সামান্তরিকের ভিতরে দিছি। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন ইনপুট নেওয়া হয়ে গেল, তাহলে হলুদ মরিচও দেওয়া হয়ে গেল আগে থেকেই, তা সবগুলো একসাথে দিয়ে কি করতে হবে? এখন প্রসেস করতে হবে। মানে রান্না বসাই দিলাম, আগুন ধরাই দিলাম। তাইলে হইতে হইতে এটার ভিতরে কি খিচুড়ি পাকানি হইতেছে হইতেছে হইতেছে। তাহলে আউটপুট কি দিব আমরা রে? আউটপুট কিসের মধ্যে দিব? সামান্তরিক না? চতুর্ভুজ। সামান্তরিক ও কিন্তু। সরি স্যার। এটা আউটপুট যেহেতু, আউটপুট কি দিব? কিছু খিচুড়ি বানানো হবে, খিচুড়ি। ওকে। তারপরে আমরা কি করে দিব? এটা এন্ড করে দিব। আচ্ছা, আমার কথা হলো এইখান থেকে তুমি প্রি ডিফাইন প্রসেস এই জিনিসটা যাতে ওই হলুদ মরিচের ট্রে অথবা যেটাই বুঝো এটা এইভাবে যদি মনে থাকে তাইলে হইল। ঠিক আছে, শেষ। একটু সামনে যাই। এটা একটু কষ্ট করে শিখতে হইব। আহ 2 মার্কের জন্য আসতে পারে, অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের পার্থক্য। এখনই তোমরা অনেক কিছু বলে ফেলতে পারবা, যে এটা কি হইব জানি, একটা লিখিত আর একটা চিত্রভিত্তিক না? তাহলে এটা হোমওয়ার্ক লিখে রাখো, অ্যালগোরিদম ও ফ্লো চার্টের পার্থক্য শিখতে হবে। শেষ, হ্যাঁ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামিং শুরু হয়ে যাবে, তখন হাতে কলমে মোবাইল টোবাইলের মধ্যে স্টেপস স্টেপস ইয়ে করে ফেলবা। তোমরা মোবাইলের মধ্যে কোড করবা আর কি। স্যার তখনও কি অনলাইনে ক্লাস না হ্যাঁ, অনলাইনে। অফলাইনে দিবেন? অনলাইনে তোমাদের হাতে মোবাইল থাকবে, আমিও মোবাইল ইয়ার মধ্যে ফেলবো আর কি, মোবাইলের স্ক্রিন শেয়ার করবো। ঠিক আছে। তাহলে এখানে একটা এটা লিখে ফেলো একটু কষ্ট করে, যে উদাহরণ 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অতিমাত্রায় সহজ একটা জিনিস এটা। এখন আমরা যদি একটু চিন্তা করি যে অ্যালগোরিদমটা কি হইব, কি সমস্যাটা কি জানি, আকাশ? গড় নির্ণয়। গড় নির্ণয় হচ্ছে সমস্যা, ভেরি গুড। তাহলে গড় নির্ণয় সমস্যা, তাহলে এই সমস্যাটা আমরা কি করব? যুক্তিসম্মত সসীম সংখ্যক ধাপে সমাধান করব। এটাই তো অ্যালগোরিদম। ঠিক আছে, জি একটা স্যার। নির্দিষ্ট সমস্যা সসীম সংখ্যক যুক্তিসম্মত ধাপে সমাধান করার প্রক্রিয়া হচ্ছে কি
অ্যালগোরিদম। অ্যালগোরিদম। আচ্ছা, এখন অ্যালগোরিদম প্রথম ধাপে আমরা কি করব, শুরু করব না? যেহেতু গস শুরু জি। দুনিয়া আসলে একটা জিনিস কি, যে ধরো আমরা আইসিটি এই চ্যাপ্টার, প্রোগ্রামিং চ্যাপ্টার শুরু করে দিছি, হ্যাঁ। তো যে আজকে ধরো ক্লাসটা নিবো এরকম চিন্তা করতেছি, যে এখন আজকে আমি অবশ্য শীতের জামা কিনতে যাই, একটু বেশি শীত লাগতেছে। তো চিন্তা করলাম যে আহ কি করবো আজকে ক্লাস। তো তারপরে চিন্তা করলাম যে শুরু করে দেই, শুরু করলে কিছু তো শেষ হইব, তারপরে ইয়া করব। অন্তত আমরা আজকের আলোচনা থেকে অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটা জিনিসটা ক্লিয়ার হয়েছে, যে ধাপে ধাপে কোনো সমস্যা আমরা সমাধান করব। একটা হচ্ছে লিখিত, আর একটা কি চিত্রভিত্তিক। চিত্র দেখলে আমরা বুঝবো এটা শুরু হচ্ছে অথবা শেষ হচ্ছে, কোন জায়গায় প্রসেস হচ্ছে, কোন জায়গার মধ্যে ইনপুট নেওয়া হচ্ছে, চিত্র দেখলে আমরা বুঝে ফেলবো। ঠিক আছে। তো এখন যেহেতু তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, তাহলে প্রথমে আমরা শুরু করব। স্টেপ ওয়ান হচ্ছে শুরু। স্টেপ টু হচ্ছে কি, যে ইনপুট হিসাবে তিনটা সংখ্যা নিব। তারপরে স্টেপ থ্রিতে গিয়ে আমরা প্রসেস করব। প্রসেসের মধ্যে কি এভারেজ নির্ণয়ের জন্য তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ দিব, এটা হচ্ছে প্রসেস। তারপরে এই এভারেজ যেটা আসবে সেই এভারেজটা কি করা হইব জানি, ওই মানে প্রিন্ট করা হইব। ঠিক আছে, তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাব। তো দেখো কি করছে, বাজারি উত্তরের মধ্যে দেখা যায়। তাহলে ধাপ ওয়ান, প্রোগ্রাম শুরু করি। ধাপ টু তে কি, ইনপুট হিসেবে তিনটা সংখ্যা এ বি সি এর মান গ্রহণ করি। ধাপ থ্রিতে কি করা হয়েছে জানি, তিনটা সংখ্যা আহ যোগ করে 3 দিয়া ভাগ করে তারপরে কি এভারেজ নির্ণয় করি, তারপরে এভারেজটা কি ছাপাই। আহ তারপরে প্রোগ্রাম শেষ করি, ফার্স্ট ধাপে শেষ। এটা বেশি সোজা, আইলে আইতে পারে, না আইলে নাই। তো একটা স্ক্রিনশট লয়ে এলো, সময় কম আছে, আমরা একটু সামনে যাই। তো বেশি সোজা, একটু কঠিনের দিকে যাই, দেখে আসেন। তাহলে এখন যদি স্যার এটা, এটা ফ্লো চার্ট। হ্যাঁ ফ্লোচার্ট কি হইব, এটা কি হইব, শুরুর জন্য একটা ওভাল স্টার্ট। শেপ হইব। হ্যাঁ, ওভাল শেপ। ওভাল শেপ হইব মানে তারপর তিন। সামান্তরিক। সামান্তরিক, তারপরে হচ্ছে আয়তক্ষেত্র, তারপরে হুম। আবার সামান্তরিক। আবার ওই সামান্তরিক। নামান্তরিক। তারপর হ্যাঁ, তারপরেরটা হচ্ছে ওভাল শেপ। আবার স্টার আবার শেষ। ওই দেখো, ঠিক আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে আর নিতে পারো। এগুলো তো বইয়ের মাঝে ইংলিশেও লিখিয়ে দেয়। হ্যাঁ, ইংলিশেও লিখতে পারো, আমি ইংলিশেই লিখি। আজকে অবশ্য আমার সিস্টেম নাই এত ভালো লেখা। আমি ইংলিশেই বাংলায় লিখলেও তো সমস্যা নেই। যদি স্যার লিখি। আমি পরীক্ষায় বাংলায় লিখি। বাংলায় লিখতে পারো, ইয়া লিখতে পারো, আমি বেশি ইংলিশে লিখি। তো আমি আসলে আহ, হুম, আমি লিখি, তোমাদেরকে আসলে আমি ঠকাইতেছি আজকে মনে হইতেছে। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমি আসলে সাধারণত যে কাজটা করি সেটা, প্রথমে কি শুরু করি না, ধরো লিখলাম স্টার্ট। এটা কিসের ভিতরে থাকবো, ডিমের ভিতরে থাকবো। তারপরে হচ্ছে জি কি, স্যার। ইনপুট নিব না, তো ইনপুট নিব এই জন্য এটা কি হবে জানি, এটা ইনপুট এ বি এন কি সি, নিলাম। তারপরে হচ্ছে কি করব এখন, এভারেজ নির্ণয় করব। যেন এটা প্রসেস, যেহেতু প্রসেসের মধ্যে কি হইব জানি, আয়তক্ষেত্র হইব। তাহলে এ ভি জি, এভারেজ সংক্ষেপে লিখছি আর কি, তুমি অন্য কিছু লেটার দিলেও হইব। এ প্লাস বি প্লাস সি ভাগ কি 3। তারপরে কি জানি করবো আমরা, আউটপুট দিব না? তাহলে সেই আউটপুটটা কি হবে, প্রিন্ট এভারেজ। এভারেজ দিব, গুড। তারপরে শেষ তো, এভারেজ পেয়ে গেছি, গড় পেয়ে গেছি, এখন কি হয়ে যেত, এখন আর বসে থাকার দরকার নাই, শেষ করে ফেলি এন। অথবা এখানে দেখো স্টপও লিখতে পারবা। ঠিক আছে। এখন আকাশ কি বলবা, যে বাংলা লিখতাম না স্যার? এখন জি ধরো স্যার ইংলিশে লিখ। এখন অ্যালগোরিদম যখন লিখবো তখন কি লিখবো, স্টেপ ওয়ান
স্টেপ ওয়ান, এটার মধ্যে কি হইব? স্টার্ট। স্টেপ টু, ইনপুট এ, বি, এন কি জানি, সি। স্টেপ থ্রি, এভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ থ্রি। স্টেপ কত জানি, ফোর, প্রিন্ট এভারেজ। স্টেপ ফাইভ, এন্ড। শেষ। এটা হচ্ছে কি অ্যালগোরিদম, এটা প্রচুর। শেষ নিয়ে আকাশ? শেষ স্যার। আচ্ছা, এখন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম নির্ণয় করা। এখন বাহু তিনটা দেওয়া থাকবে, বাহু তিনটা দেওয়া থাকে, তাইলে ত্রিভুজের ক্ষেত্রফল কেমন নির্ণয় করি? আমরা জানি কি এরিয়া ইকুয়াল টু, তিনটা বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা অর্ধ পরিসীমা বের কইরা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, জি এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাইলে আমি এটার মধ্যে কি করি? স্টেপ স্টেপ ওয়ানে কি করব? স্যার এইটা যে কত সোজা। স্টেপ টু কি করবো রে? ইনপুট কি কি নিব? তিনটা বাহুর দৈর্ঘ্য তিনটা নিব। ইনপুট জি স্যার। তিনটা সাইড, এ হ্যাঁ, বি বি এন্ড সি। তাহলে সি। স্টেপ থ্রিতে গিয়ে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করবো, ঠিক আছে? অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ কত? এ প্লাস বি প্লাস এ সি ভাগ টু, এটা হচ্ছে অর্ধ বাই টু। পরিসীমা। স্টেপ ফোরে গিয়া এরিয়া নির্ণয় করব। এরিয়া এ ইকুয়াল টু কত? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, Plus এস minus মাইনাস বি আছে এস মাইনাস সি। C. তারপরে স্টেপ ফাইভে গিয়ে কি হইব? প্রিন্ট, কিটা প্রিন্ট করতো? ত্রিভুজের এরিয়া এ, ঠিক আছে? স্টেপ সিক্সে গিয়া এন্ড। শেষ। তো এটা তো প্রসেস কয়টা? দুইটা, কিন্তু প্রসেস দুইটা আয়তক্ষেত্র হইব এখানে, হ্যাঁ। শেষ।